যদি বঙ্গবন্ধু পাকিস্তানের কাছে সারেন্ডার করত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সংসদ ভেঙে দিয়েছে সেটা মেনে নিত, তাহলে তো 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ এরকম বা বিদ্রোহে ফেটে পড়তো না। যেটা হয়েছে সারা বাংলাদেশে হয়েছে। গাজীপুরে, যাদবপুরে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, 4 বেঙ্গল বিদ্রোহ করেছে, সকল বিদ্রোহে পঞ্জীবিত বিদ্রোহ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মেজর জিয়া। এবং উনি তো প্রথমে বলে নাই আমি স্বাধীনতা ঘোষণা করলাম, তিনি বলছে আই রিভোল্ট। প্রথম তিনি বলেছেন আমি বিদ্রোহ করলাম। কাজে আজকে 7ই মার্চের ভাষণ কেন প্রচারিত হচ্ছে না? 7ই মার্চে কেন আওয়ামী লীগ রাস্তায় বেরিয়ে আসতেছে না? 7ই মার্চে কেন শেখ হাসিনা ভারত থেকে বসে বাণী দিচ্ছে না? সেটা শেখ হাসিনাকে প্রশ্ন করে, সেটা সরকারকে প্রশ্ন করেন, সরকার নিষিদ্ধ করেছে কি করেছে না, এটা ওদিকে বলেন। জামাত ইসলামকে কেন এখানে নিয়ে এসে আপনারা দায়ী করার চেষ্টা করছেন? এই ধরনের কেন রাজনীতি? মনে রাখতে হবে আজকে পুনিয়া বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সংসদের একটি বিরোধী দল। এই দলকে নিয়ে, এই দলের নামকে নিয়ে যা কিছু বলার অধিকার কেউ রাখে কিনা এটা আগে ভাবতে হবে, এটাকে চিন্তা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম জনগণের প্রতিনিধিত্ব করে, এই দেশের 40% বেশি লোকের জনগণের প্রতিনিধিত্ব করে। জামাত ইসলামের দিকে কোনো আঙ্গুলি তোলার আগে আমি অনুরোধ করব যে সে আঙ্গুলিটা সাবধানে যেন তোলা হয়। আমি একটু প্রশ্ন করতে চাই আক্তার ভাই, সেটা হলো আপনি দুইটা কথা, একটা কথা বলেছেন যে অখণ্ড পাকিস্তানের জন্য বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, কিন্তু তার ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা বলেছেন। আর নাম্বার 2 হচ্ছে আপনি বলছেন যে আমাদের উপরে দোষ চাপানো হয়, আওয়ামী লীগ চাপিয়েছে, এখন ধরেন সৈয়দ রেজওয়ানা চাপাচ্ছে যে তিনি মবের শিকার হলে জামাত দায়ী হবে। আমরা যদি বলি যে ডক্টর ইউনূস আমলে যত মব হয়েছে, জামাত ইসলামী কেন সেই মবের বিরুদ্ধে প্রতিবাদ করেনি? স্বাভাবিকভাবে জামাত নীরব ছিল, মানে জামাতের সম্মতি ছিল, এবং জামাতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করার অধিকার তো দেশের মানুষের আছে। তোমার প্রশ্নগুলো উত্তর আমি অত্যন্ত আস্তে দিচ্ছি, তুমি শোনো। বঙ্গবন্ধু শেষ প্রচেষ্টা চালিয়ে গেছেন পাকিস্তানের অখণ্ড রাখার জন্য। তাই তিনি বলেন না এবারের সংগ্রাম পুরো বাংলা সংগ্রাম, তাই তিনি বলেন না এবারের সংগ্রাম পুরো পাকিস্তানের সংগ্রাম, তাই তিনি বলেন না এবারের সংগ্রাম বাঙালিদের মুক্তির সংগ্রাম। তিনি বলেছেন আমাদের, আমাদের বলতে তিনি পাকিস্তানের মুক্তির সংগ্রাম বলেছেন, আমাদের বলতে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছেন। কথাগুলোকে যেভাবে তুমি ইন্টারপ্রেট করতে চাও, শেখ মুজিবুর রহমান ওয়াজ এ গ্রেট লিডার। ওনার প্রতিটি বক্তব্যের উপরে রিসার্চ হতে পারে, পিএইচডি হতে পারে। ওনার বক্তব্যের পটভূমিকা নিয়ে অনেক বড় বড় দার্শনিকরা চিন্তা করতে পারেন। তিনি বলতে পারতেন বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম, উনি বলতে পারতেন পূর্ব বাংলার মানুষের মুক্তির সংগ্রাম, তিনি বলতে পারতেন পাকিস্তানের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, তা বলেন নাই। তিনি বলতেন সংগ্রাম। তার বক্তৃতায় সে একাধিকবার বাংলার কথাটা, বাংলার মানুষ এই কথাটা উচ্চারণ করেছে। তিনি বারবার কিন্তু বাংলার মানুষ, তিনি পাকিস্তানের মানুষ উচ্চারণ করেন। যে বাংলার মানুষ অনেক রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দিবে, সেটা বলেছে। স্বাধীনতা সংগ্রামে সে বলেছে। উনি কিন্তু পাকিস্তানের মানুষ বলেন, উনি পাকিস্তানের মানুষ বলেন, উনি বাংলার মানুষ বলেছিলেন। উনি পাকিস্তানের এমপি, নির্বাচিত এমপি। উনি পাকিস্তানে বলবেন আমাদের বলতে কি বুঝাবে? আমাদের বলতে কি গোপালগঞ্জে বুঝাচ্ছে? উনি গোপালগঞ্জের বাসী হিসাবে বুঝাইছে? আমাদের বলতে তো পাকিস্তানি বুঝাইছে। উনি এখানে বলছে আর যদি গুলি চলে, কাকে হুমকি দিয়েছে? পাকিস্তানের সামরিক শাসককে হুমকি দিয়েছে। এই হুমকি তো ভুট্টো দিয়েছে পশ্চিমা পাকিস্তানে। আর যদি গুলি চলে, সে বলেছে আমার বাংলার মানুষ অনেক রক্ত দিয়েছে, আর রক্ত দিবে না। কাজে এখানে বিষয়গুলোকে আমি সেভাবে নিচ্ছি না। আজকে 7ই মার্চের ভাষণ অতি বেশি প্রচারিত হয়েছে বলে আজকে 2 বছর ধরে মানুষ শুনতে পাচ্ছে না। হয়তো মানুষ কিছু বিতৃষ্ণা হয়ে গেছিল। 7ই মার্চের অতি প্রচার করে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছে, বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে, বঙ্গবন্ধুর বক্তব্যগুলোকে মানুষের কাছে দৃষ্টি মানে কি বলে সুতির মধ্যে আঘাত দেখানো হয়েছে। এটা বলতে আমরা অনেক করা হয়েছে। বঙ্গবন্ধু অপমান করেছে, এটা করেছে আওয়ামী ভাইরা, এটা করেছে আমার আওয়ামী লীগের বন্ধুরা। এটা অতি ভক্তি চুরের লক্ষণ দেখাতে গিয়ে বঙ্গবন্ধুকে হাইলি মিসইউজ করা হয়েছে, যার ফলে আজকে বাংলার মাটিতে
বঙ্গবন্ধুকে আজকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। উনি জীবন দেওয়ার পরেও আবার দ্বিতীয়বার ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে 5ই আগস্ট। এটা দুর্ভাগ্যজনক। আমি জামাত করলেও আমি বলবো, আমি জামাতের ফোরামে দাঁড়িয়ে বলবো, আমরা মনে করি দুর্ভাগ্যজনক। আজকে কথায় কথায় জামাতকে দায়ী করা, জামাত তো বিরোধী দল। এখন জামাত তো ইউনূস সরকারের আমলে সরকারি দলে ছিল না, কাজেই ইউনূস সরকারে কি দায়িত্ব করেছে, মব করেছে না করেছে, এটা দেখার দায়িত্ব তো জামাতে ইসলামের ছিল না। আর জামাত না প্রতিবাদ জামাত করতে যাবে কেন? না প্রতিবাদ জামাত করতে যাবে কেন? কারণ এখানে তো রাজনীতিটা খুব পরিষ্কার। এখানে কাউকে তো তারা তো জামাতকে কনফিডেন্সে নেয় নাই। জামাত কিন্তু বলতো ভাই এটা আমাকে সাহায্য করেন তাহলে হতো। জামাত তো সবসময় বলেছে এবং তারাও দাবি করেছে। কাজে আজকে বিভিন্ন জিনিসে হয়েছে, আমি বলবো বিএনপিও তো সেই জন্য দায়ী না। এই মব জাস্টিসের জন্য বা মবের জন্য তো বিএনপিও দায়ী ছিল না। এটি ইউনূস সরকার অত্যন্ত সুচিন্তিতের সঙ্গে অত্যন্ত কি বলে কানিংলি সে বাংলাদেশের মানুষকে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিয়েছিল, লেলিয়ে দিয়েছিল। একটা জঘন্যতম একটা ট্যাকটিক্স ব্যবহার করে, কৌশল ব্যবহার করে সে চেয়েছিল বাংলাদেশের মস্ত মধ্যে থাকতে। এটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক। এই মবের নামে ইউনূস সাহেব বাংলাদেশের মানুষের উপরে একটা নতুন নির্যাতনের ইতিহাস তৈরি করে গেছেন। আমরা আগে গুম দেখেছি, খুন দেখেছি, মামলা হামলা দেখেছি, আর ইউনূস সাহেবের আমলে আমরা দেখেছি মব। এবং যেটাকে শফিকুর রহমান আলম সময় তোমার সাথে কতবার বলেছি, তোমার এই অনুষ্ঠানে শফিকুল আলমকে নিয়ে আমি কত কথা বলেছি। আমার মনে হয় না সে যখন ছিল তার সম্বন্ধে কথাগুলো বলেছে। সেই শফিকুল রহমান এটাকে মব জাস্টিস নাম দিয়েছিল, এটা নাকি এক ধরনের জাস্টিস। এই জিনিসগুলোর জন্য ডক্টর ইউনূস আস্থা করে পতিত হয়েছে। এটার জন্য তো বিএনপি দায়ী না, জামাত তো দায়ী হওয়ার প্রশ্ন ওঠে না। আজকে আমরা জামাত ইসলাম বিরোধী দল, আমরা বিরোধী দল হিসাবে বাংলাদেশের জনগণের পাশে থাকবো, জনগণের দায়িত্ব আমরা পালন করব। এখন আওয়ামী লীগরা যদি জামাতকে যদি আবারও দায়ী করতে চায় পুরনো সেই ধাঁচে, আবারও যদি বলতে চায় যে জামাত যে পেছনে কলকাঠি নাড়ছে, তুমি সঙ্গত কারণে প্রশ্ন করতে পারো, কারণ তুমি প্রশ্ন করছো তোমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই নিয়ে তোমার জানার আগ্রহ থাকতে পারে। আমি তোমাকে বলছি না এই হেডিংটা তুমি দিয়েছো, আমি বলছি না এটা তোমার মনের কথা, কিন্তু তোমার সামনে যে দৃশ্যমান ঘটনাগুলো ঘটেছে তোমার হয়তো সন্দেহ হতে পারে যে এর পিছনে জামাত ইসলাম কলকাঠি নাড়ছে। তোমাকে আমি বিনয়ের সঙ্গে বলছি উনিয়া, এটা ভুল ধারণা, মিথ্যা ধারণা। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, কেউ আবারও চেষ্টা করছে বাংলাদেশে যে শান্তিপূর্ণ পরিবেশে এখন চলতেছে, এত কিছু করার পরেও বাংলাদেশে এখন শান্তি আছে, এখন রাষ্ট্র উত্তপ্ত হয় নাই। তুমি দেখো তেলের জন্য আজকে মানুষ কিভাবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। আজকে দেখো ঢাকার মোটর সাইকেল আরোহীরা যারা 2টা পয়সা কামাই করে খেত, যারা মোটর সাইকেল চালায় যাদের ভরণ পোষণ চলতো, আজকে তাদের জীবন কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, কি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেখানে আন্দোলনে মানুষ যাচ্ছে না, কেন যাচ্ছে না? মানুষ চাচ্ছে শান্তি হোক। আচ্ছা ঠিক আছে, এটা বিপদে পড়েছে, যুদ্ধ চিরেল ইরানে লেগেছে, হয়তো তার কিছু হাওয়া আমাদের দেশে আসতেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কিছু তাপ তো আমাদের গায়ে আসবে। মানুষ কত সহজ মেনে নিচ্ছে। সেইখানে আজকে 7ই মার্চের ভাষণ নিয়ে জামাতকে খুঁচাইয়া কথা বলা, এটা হীন মানসিকতা, হীনমনতা। সরকার যদি করতে চায়, আমি বলবো সরকারের এই ট্রিক্সটা সঠিক নয়। ওই ওসির দৃষ্টতা আমরা জানতে চাই, সে কোথায় পাইলো এটা বলতে যে নিষিদ্ধ, তাকে বলতে হবে, তাকে জবাবদিহি করো ভাই। তুমি যেহেতু সাভারের ওসি কথা বলছো, সাভারের ওসির স্টেটমেন্ট নাও। তার কাছ থেকে তুমি অনলাইনে জিজ্ঞাসা করো, তাকে ভিডিওতে নিয়ে আসো যে ভাই আপনি কোথায় পেলেন, অর্ডারটা দেখান, কমিটির জিওটা দেখান, তাহলেই সেটা সঠিক হবে। তো জামাতের প্রতি আমি অনুরোধ করব, জামাত ইসলাম একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং সংসদে বিরোধী দল, যারা নিজেরাই 68টি আসন পেয়েছে। বাংলাদেশে প্রায় 40% মানুষ তাদের পিছনে আছে। এরা ওই জামাত ইসলাম না। এই জামাত ইসলামের পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে।
তারা এখন বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্যে রাজনীতি করবে। এখন তোমাদের বা যে কোনো কারোর বক্তব্যের জবাব দেওয়ার মতো লোকজন এখন জামাত ইসলামে আছে। জামাত ইসলামের দিকে যদি আঙ্গুল তুলে কেউ কথা বলে, সে আঙ্গুল ভেঙে দেওয়ার মতো ক্ষমতা জামাত ইসলাম আল্লাহর রহমতে এখন রাখে। কাজে কথায় কথায় জামাতের প্রতি আঙ্গুল তোলার এই অভ্যাসটা এই দেশের রাজনীতিবিদদের বন্ধ করতে হবে। এই দেশে কিছু সাংবাদিকদের বন্ধ করতে হবে। কথায় কথায় হেডলাইন তৈরি করার জন্য জামাতের দিকে আঙ্গুলি, আমি ভাই তোমাকে বলছি না ভাই, আমার বলেছি পনিয়া, কিন্তু যারা এই ধরনের আঙ্গুলি তুলতে চায় তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সে জবাব পেয়ে যাবে। তখন আমাদেরকে দায়ী করেন না, তখন সে দায়বদ্ধতা আমাদেরকে দিয়েন না, কারণ আমরা এই আঙ্গুলি আর সহ্য করবো না। আপনাদের এই বয়ান আমরা আর সহ্য করব না। জামাত ইসলামের প্রতি যদি এরকম হীন বয়ান কেউ দিতে চায়, এরকম মিথ্যা অবাদ কেউ দিতে চায়, তাহলে তার জবাব তাৎক্ষণিকভাবে সেখানে দেওয়া হবে ইনশাল্লাহ। কাজে আমি মনে করি এই 7ই মার্চের ভাষণের পিছনে, নিষিদ্ধ করার পিছনে জামাতের কোনো হাত নাই, ছিল না, থাকবে না। আগামীতে 7ই মার্চ নিয়ে জামাতের কোনো ভাবনা নাই। জামাত মনে করে 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ, এই ভাষণের মূল্যায়ন আছে। বাংলাদেশের সৃষ্টির পিছনে, আজকে স্বাধীন বাংলাদেশের পিছনে এই 7ই মার্চের ভূমিকা আছে। এটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। জামাতের সকল ভাইরাও সম্মান করে, শ্রদ্ধা করে। কাজেই এখানে সরকারকে প্রশ্ন করো, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করো যে তোমার ওসি কোথায় সেই সাহস পেল, কে নিষিদ্ধ করেছে 7ই মার্চের ভাষণ, সেটা প্রশ্ন করো। আওয়ামী লীগকে বলো তোমরা কেন মানিয়ে দিচ্ছ না। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞাসা করো তিনি কেন 7ই মার্চের ভাষণে মানিয়ে দিচ্ছেন না। এটা তাদের দায়িত্ব, তারা করবে। প্লিজ জামাতকে দায়ী করার মানসিকতা থেকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, প্লিজ বন্ধ করেন। একটা ছোট্ট ইস্যু দিয়ে শেষ করবো, 2 মিনিটে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার এটা প্রতিক্রিয়া জানতে চাই। আমি দেখলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, আপনারা সবাই জানেন, টপ অফ দ্য কান্ট্রি ছিল, যে উনি এর আগে বক্তৃতা শেষ করতেন জয় বাংলা দিয়ে, এখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শেষ করছেন। বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের যেভাবে বক্তৃতা লিখে দেওয়া হয় সেভাবে লেখেন, আমি রাষ্ট্রপতির দোষ দিচ্ছি না। আবার আজকে 8ই মার্চ নারী দিবস, আজকের দিনে আলোচনায় দেখছি রাষ্ট্রপতির বাণীতে এই রাষ্ট্রপতি তিনি 18 মে তিনি বলেছিলেন জিয়াউর রহমান এরশাদ এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারীর স্বাধীনতা খর্ব করেছে। আজকে তিনি আবার বলছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারীর স্বাধীনতার অন্যতম প্রতিকৃতি। আর এই যে মানে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে একই চেয়ারে একই মানুষ 2 রকম বক্তৃতা দেন, মানুষ তো খটকায় পড়ে যায়। আপনার 2 মিনিট এই বিষয়ে একটু আপনার মন্তব্য। উনি মহামান্য রাষ্ট্রপতি, উনি এখন ওনাকে ওনার সম্মান পেয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কিছু বলা এখন আমার জন্য অপরাধ হবে। শেখ হাসিনা যে আইন করে দিয়ে গেছে, সেই আইনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্বন্ধে কিছু বলা যায় না। তবে আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা আছে, আমার জীবন থেকে দেখেছি পৃথিবীর যত বেশ্যা আছে সকল বেশ্যারা সকল খদ্দেরকেই আই লাভ ইউ বলে, কারণ তার খদ্দেরকে প্রীতি করার জন্য সে তার খদ্দেরকে বলে আই লাভ ইউ। এখন বেশ্যার আই লাভ ইউ কে যদি তুমি মূল্যায়ন করতে যাও তাহলে এখানে তুমি বিভ্রান্ত হবে, তোমার মধ্যে এখানে একটা অন্য কিছু হবে। কাজে আমি মনে করি আমাদের কে কি বললো এই সমস্ত নিয়ে এটা আমরা গুরুত্ব দিই না। মানুষ পদের জন্য পদলেহন করে, পদে থাকার জন্য অনেক পরিবর্তন করে। এটা অতীতে দেখে আসছি, বর্তমানে দেখছি, আগামীতে দেখছি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কেন এগুলা করছেন, কি কারণে করছেন, সেটা ওনার ব্যাপার। এতে আমি তো ওনার প্রতি অসম্মান দেখাতে পারবো না, অশ্রদ্ধা দেখাতে পারবো না, যেহেতু এখনো উনি মহামান্য রাষ্ট্রপতির পদে বসে আছেন। তো আমি শুধু এটি বিনয়ের সঙ্গে বলতে পারি, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মানুষ এত বোকা নয়, মানুষকে নিয়ে এত খেলা খেলা যায় না। মানুষকে সম্মান নিয়ে থাকতে হলে কিছু কিছু সময় আসে যেখানে স্টপ করতে হয়, ক্ষান্ত দিতে হয়। স্টপ না করলে পরবর্তী পদক্ষেপগুলা কিন্তু হয় না। আজকে বাংলাদেশের সমস্যা এটা নয়, আমি তোমাকে 1 মিনিট সময় দিতে চাই। আজকে বাংলাদেশে তেল নিয়ে যে তেলাসমাতি হচ্ছে, যেভাবে মানুষকে তেলের রেশনিং নামে ভোগান্তি দেওয়া হচ্ছে,
এটা গুড ম্যানেজমেন্ট না। এইভাবে তেলের বিষয়টাকে ফয়সালা করা যায় ঠিক হয় নাই। কারণ রেশনিং করেন, আমাদের কোনো আপত্তি নাই, রেশনিং করলে সে যেন সময় মতো গিয়ে তার রেশনটা তুলতে পারে, তার একটা ব্যবস্থা করা প্রয়োজন ছিল। আজকে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে দেখেন, সেখানে ক্যান্টনমেন্ট একটা জায়গায় বসে কার্ড দিচ্ছে, স্লিপ নিয়ে পেট্রোল পাম্পে যাচ্ছে, তেল নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে অন্যান্য পেট্রোল পাম্পে কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো ব্যবস্থাপনা নাই। আপনি কোনো ব্যবস্থাপনা ছাড়া আপনি বললেন যেই আসবে তেল দিবেন 2 লিটার করে, তারপরে সেখানে 2 লিটার নিয়ে গিয়ে সে তো আবার আধা ঘন্টা পরে সে আবার আসবে, কারণ 2 ঘন্টা তেল ফুরাই দিতে বেশিক্ষণ লাগে না। 2 ঘন্টার জন্য বা 2 লিটার তেল দেওয়া তো সমস্যার সমাধান নয়। কাজে সমস্যাটার সমাধান করেন, না হলে মানুষ কষ্টে আছে, দুঃখে আছে। আজকে মানুষ বিভিন্ন কারণে চুপ মারে যাচ্ছে, সহ্য করছে, কিন্তু সহ্যেরও সীমা আছে। এই সীমা লঙ্ঘন করার উপর যে নিয়ে যান না। এখানে এই মোটরসাইকেলের তেল নিয়ে কিন্তু বৃদ্ধরা, বয়স্করা ত্যক্ত বিরক্ত হচ্ছে না। এখানে ইয়াং জেনারেশন যারা এটার মাধ্যমে রুটি রোজগারের ব্যবস্থা হয়েছিল, সেই জেনারেশনটাকে আপনি চ্যালেঞ্জের মুখে নিয়ে যাচ্ছেন। আমি সরকার ভাবকে অনুরোধ করব, মন্ত্রী সাহেবকে অনুরোধ করব, প্রেস ক্লাবে বক্তৃতা দিয়ে, রাস্তার দ্বারা বক্তৃতা দিয়ে সমাধান হবে না। আপনি সমাধান খুঁজেন। আপনি তেলের মজুদ কিভাবে বাড়াবেন তার ইমিডিয়েট ব্যবস্থা করেন। আপনি খালি তেলের জাহাজ সমুদ্রে ঘোরাঘুরি করছে এই ছবি দেখাইলে হবে না। সামনে আসতেছে আমাদের চৈত্র মাস, এই বড় ফসলের জন্য তোমার হাওরের মাটি পানি চাইবে, পানি সেচ চাইবে, ডিজেল ছাড়া সেচ হবে না। আর সেখানে তো লাইন দিয়ে তেল দিতে পারবেন না, কৃষক মানবে না। আমি বিনয়ের সঙ্গে বলবো, বিনীতভাবে বলবো, সরকারকে বেকায়দা ফেলার জন্য বলছি না, আমরা সরকারকে সহায়তা করতে চাই, পরামর্শ দিতে চাই, সৎ পরামর্শ দিতে চাই। আপনি যেভাবে পারেন, যেখান থেকে পারেন, দরকার পড়লে আপনি রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এই টাকাটা পরে দেন। এটা এত অত্যাবশ্যক হয়ে গেছে, ওই টাকাটা দিয়ে আপাতত তেল কিনে নিয়ে আসেন। সিঙ্গাপুরে স্পট মার্কেট থেকে তেল কিনে নিয়ে আসেন। আপনি 4টা-5টা জাহাজ ঢুকাইয়া দেন, মানুষের মন থেকে ভয়টা দূর করেন। না হলে এটা কিন্তু সুযোগ কেউ না কেউ নিয়ে নেবে। তখন বলেন না যে স্বাধীনতা বিরোধীরা এটা করছে, অমুকরা এটা করছে, অমুকরা এটা করছে, অমুকের কলকাঠি নাড়ছে। এই কলকাঠি নাড়ার সুযোগ কিন্তু আপনারাই করে দিচ্ছেন। আপনাদের পতনের রাস্তা কিন্তু আপনারাই দেখাইয়া দিচ্ছেন। আমি অনুরোধ করবো, আমরা চাই না বাংলাদেশের জনগণের ভোগান্তি আর বাড়ুক। আমরা চাই না আবার একটা রক্তের প্রান্তর গড়ে উঠুক। কিন্তু যদি তেল সমস্যার সমাধান ইমিডিয়েটলি করতে না পারেন, তাহলে এই খাল কাইটা আর রেশন কার্ড দিয়ে লাভ হবে না। এখন কারণ আমার পভার্টি লেভেলে যারা বাস করে তারা কষ্টে নাই, দারিদ্র সীমার নিচে যারা বাস করে তারা এখন এত বড় সমস্যা নাই, যত বড় সমস্যায় মধ্যবিত্ত আছে। এই মধ্যবিত্তকে ধ্বংস করার চেষ্টা করেন না। আজকের এই তরুণ যুবকদেরকে আপনি বাধ্য করেন না মোটরসাইকেলের চাকা ঘুরে দাঁড়াইতে। ওরা যখন তেল নিতে পারবে না, কালকে চাল কিনতে পারবে না। যখন চাল কিনতে পারবে না, তখন তার ঘরে খাদ্য থাকবে না, তার স্ত্রী সন্তানকে নিয়ে সে বাঁচতে পারবে না, সে রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। কাজেই মাননীয় জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, অনুরোধ করব, প্রেস ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় এখন আপনার নাই। এটা আপনার দৃষ্টতা। ওখানে বসে অন্যের বক্তৃতা শোনার সময় নাই। ইটস এ টাইম টু টেক ডিসিশন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বক্তৃতা দিতে হবে না। কাজে আমি অনুরোধ করব, আমি বিদ্যুৎ মন্ত্রীকে বিনীত অনুরোধ করবো, জ্বালানি মন্ত্রী অনুরোধ করবো, প্লিজ আপনি 2 দিনের বক্তব্যগুলো, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি সার্কাস্টিক। আপনি হেসে হেসে কথা বলছেন। এত বড় ক্রাইসিসের মধ্যে আপনি বলছেন যুদ্ধ না থামলে আমি কি করব? আপনাকে কেউ প্রশ্ন করছে যুদ্ধ না থামলে আপনি কি করবেন? আপনাকে তেলের ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন, আমি তো বারবার বলছি আমি বাড়াবো না, আবার বলছেন
আপাতত বাড়াবো না। আপাতত শব্দ ব্যবহার করলেন কেন? আপাতত মানে কি? আপাতত এনিথিং মোর দেন 10 মিনিট। আপাতত বাড়াবেন না শব্দটা কেন বারবার ব্যবহার করতেছেন আপনি? আপনি আপাতত তেলের দাম বাড়াবেন না, আপাতত শব্দটা ব্যবহার করতে হবে কেন? আপনি বলেন আমি 1 মাস 2 মাস 3 মাসে আমি তেলের দাম বাড়াবো না, মানুষ স্বস্তি হবে। এই সমস্ত ফেরবাজি ধাপ্পবাজি ছাড়েন। মন্ত্রী হয়েছেন বলে মনে করেন না যাই বলবেন তাই জনগণ মেনে নেবে। যারা এগুলা প্রতিবাদ করবে, কাজে আপনি সরকারের পতনের জন্য দায়ী হয়েন না, আবার এমন কিছু করেন না যে আপনার জন্য আবার সরকার বিপদে পড়ে। আগে একবার পড়েছিল, অতীতে একবার সরকার বিপদে পড়েছিল আপনার জন্য, আবারও সরকারকে বিপদে ফেলায়েন না মাননীয় মন্ত্রী, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং খুবই গোছালো এবং আপনি আপনার জায়গা থেকে নিরপেক্ষ জায়গা থেকে আপনি আমাদেরকে সবগুলো বিষয় বিশ্লেষণ করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি সেই সাথে একটা আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে। দর্শক, আপনাদেরকে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ইরাক ইস্যু নিয়ে, এবং আক্তার ভাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা আগামী দিন থেকে নিয়মিত ইরাক ইস্যু দিয়ে, আক্তার ভাই যেহেতু আমাদের বাংলাদেশের অন্যতম চৌকস বাহিনী এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আক্তার ভাইয়ের ধারণা আছে। ইরান যুদ্ধ নিয়ে, ইরানে